এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার নাম্বার 6 বস্তুর উপর তাপের প্রভাব অধ্যায়ের আজকে লেকচার নাম্বার 3। লাস্ট ক্লাসে আমরা সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের তাপমাত্রার পার্থক্যগুলো বা কেলভিন স্কেলের তাপমাত্রা কিভাবে নির্ণয় করতে হয়, একটা স্কেলের টেম্পারেচারের সাথে আর একটা স্কেলের টেম্পারেচারের সম্পর্ক কিভাবে আমরা এই জিনিসগুলো করব সেই সম্পর্কিত থিওরি এবং ম্যাথ আলোচনা করছিলাম। দুইটা ম্যাথ এইচডব্লিউ দেওয়া ছিল, সেই ম্যাথগুলো আগে একটু সলভ করাই দিই, তারপরে আমরা আজকের টপিকটা শুরু করব। প্রথম ম্যাথটা কি ছিল? আচ্ছা, কোন তাপমাত্রায় কেলভিন ও ফারেনহাইট স্কেলের মান সমান হয়? কোন তাপমাত্রায় কেলভিন ও ফারেনহাইট স্কেলের মান সমান? তাহলে কেলভিন আর ফারেনহাইট এই দুটাকে কানেক্ট করে এরকম সূত্র হচ্ছে F-32/9 ইকুয়ালস টু K-273 ডিভাইডেড বাই 5। এটা আমরা জানিতে লিখতে পারবো। এখন প্রশ্ন মতে বলছে কেলভিন আর ফারেনহাইট স্কেলের মানটা সমান, তাহলে K ইকুয়ালস টু F বলে দিছে। তুমি চাইলে এই দুইটাকে ধরতে পারো যে এটা মানে হচ্ছে x, তুমি ধরে নিতে পারো তোমার ইচ্ছা। তাহলে এটা হচ্ছে x-32 ডিভাইডেড বাই 9, x-273 ডিভাইডেড বাই 5। দেখো তো এখানে অজানা রাশি কয়টা? শুধুমাত্র x না, এই x এর ভ্যালুটা বের করলেই হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 5x - 160 ইকুয়ালস টু 9x মাইনাস, এটা একটু ক্যালকুলেট করেন, 2457। আচ্ছা, এই পাশে 5x মাইনাস 9x ইকুয়ালস টু -2457 প্লাস 160। তাহলে -4x ইকুয়ালস টু এই পাশে 2297। তাহলে x ইকুয়ালস টু 2297 ডিভাইডেড বাই মাইনাস আউট হয়ে যাবে, ডিভাইডেড 574.25। তাহলে এটা হচ্ছে এমন একটা টেম্পারেচার যে টেম্পারেচারে ফারেনহাইট এবং কেলভিনের মানটা সমান হয়, মানে 574.25 ডিগ্রি ফারেনহাইট মানে 574.25 কেলভিন। এটা এমসিকিউর জন্য ডাইরেক্ট তুমি মনে রাখতেও পারো। আর কোন তাপমাত্রায় ফারেনহাইট এবং সেলসিয়াসের মান সমান হয় বলো তো? কোন তাপমাত্রায় ফারেনহাইট এবং সেলসিয়াসের মান সমান হয়? -40 ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু -40 ডিগ্রি ফারেনহাইট। আর একটা প্রশ্ন ছিল এইচডব্লিউ তে, সেটা হচ্ছে কোন তাপমাত্রায় ফারেনহাইট এবং সেলসিয়াসের পার্থক্য 5 হয়। আচ্ছা, কোন তাপমাত্রায় ফারেনহাইট ও সেলসিয়াসের পার্থক্য 5 হয়? দেখছো? এখন এখানে প্রশ্ন মতে ফারেনহাইট আর সেলসিয়াস কিন্তু সমান বলে নাই। প্রশ্ন মতে ফারেনহাইট এবং সেলসিয়াসের পার্থক্য, তাহলে F - C ইকুয়ালস টু 5। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি F ইকুয়ালস টু C প্লাস 5। ফারেনহাইট এবং সেলসিয়াসকে কানেক্ট করে এমন সূত্র হচ্ছে, আমরা জানি C ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু F-32 ডিভাইডেড বাই 9। এখানে C রেখে দিলাম 5 এবং F এর জায়গায় আমি লিখলাম কত? C প্লাস 5 মাইনাস 32 ডিভাইডেড বাই 9। তাহলে আবারও 9C ইকুয়ালস টু 5C প্লাস 25 মাইনাস 160। তাহলে এই প্লাস 5C কে এই পাশে নিয়ে আসো, 9C মাইনাস 5C ইকুয়ালস টু এই পাশে আসবে হচ্ছে কত? 10 20 135 মনে হয়, 135। তাহলে এই পাশে একবারে লিখি, 9C থেকে 5C বাদ দিলে 4, C ইকুয়ালস টু -135 ডিভাইডেড বাই 4। কত আসছে? 28 সামথিং কিছু একটা আসে কিনা? 135 ডিভাইড বাই 4 33.75। তাহলে এত তাপমাত্রায় যদি তাপমাত্রা, এটা কোন স্কেলে তাপমাত্রা বের হলো বলতো? সেলসিয়াস স্কেলে বের হলো না? এই যে C সমান সমান এত, তাহলে এটাকে ধরো 1 নম্বর সমীকরণ যদি দেই, 1 নং হতে, তখন ফারেনহাইট স্কেলে তাপমাত্রা কত আসবে? 1 নং হতে F ইকুয়ালস টু C প্লাস 5। তাহলে C হচ্ছে -33.75 যোগ 5, তার মানে
-28.75 ডিগ্রি ফারেনহাইট। তাহলে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা -33.75 এবং ফারেনহাইটের টেম্পারেচার -28.75, এইটা যদি হয় তাহলে তাদের তাপমাত্রার পার্থক্য হচ্ছে 5। দেখো এই দুইটার বিয়োগফল 5ই আসে। যারা গত ক্লাসে ছিল না তাদের জন্য এই অংশটুকু একটু সমস্যা। তো এখন থেকে যেটা পড়ানো শুরু করবো এটা আসলে সমস্যা হওয়ার কথা না। পদার্থের প্রসারণ। আমাদের এই অধ্যায়ের নামটা কি ছিল দেখো, বস্তুর উপর তাপের প্রভাব। অর্থাৎ কোনো বস্তুকে তাপ দিলে তার উপর কেমন প্রভাব পড়ে সেই প্রভাবটা জানার জন্যই আমাদের আজকের এই অধ্যায়টা পড়া। তাহলে বস্তুর উপর তাপ দিলে তার উপর কেমন প্রভাব পড়ে, যে কোনো বস্তুকে তাপ দিলে এটা প্রসারিত হয়। যে কোনো বস্তু, সেটা হতে পারে কঠিন বস্তু, হতে পারে তরল বস্তু মানে কঠিন পদার্থ, তরল পদার্থ বা গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। যে কোনো পদার্থকেই তুমি যদি তাপ দাও তাহলে সেটা প্রসারিত হবে। যে কোনো পদার্থকে তাপ দিলে তাহলে সেটা কি হবে, প্রসারিত হবে। তো এই অধ্যায়ে আমরা সেই কঠিন পদার্থের প্রসারণ, তরল পদার্থের প্রসারণ এবং বায়বীয় পদার্থের প্রসারণ নিয়ে আলোচনা করব। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই কঠিন পদার্থের প্রসারণ নিয়েই আলোচনা হবে। তো পদার্থের প্রসারণের বেলায় আমরা মাথায় রাখবো কি, যে কোনো পদার্থকে তুমি যদি তাপ দাও তাহলে সেটা প্রসারিত হয়। এখন তুমি যদি বলো যে স্যার কেন প্রসারিত হয়, ভাইয়া কেন প্রসারিত হয়, দেখো পদার্থের ভিতরে অণু পরমাণুগুলা নির্দিষ্ট একটা দূরত্ব অবস্থান করে, যে দূরত্বগুলোকে আমরা আন্তঃআণবিক দূরত্ব বলি, এবং তারা পরস্পরকে আকর্ষণ করে আন্তঃআণবিক শক্তির সাহায্যে। যদি তুমি তাপ দাও, আমরা বলছিলাম যে তাপ হলো পদার্থের ভেতরে থাকা অণু পরমাণুগুলোর গতিশক্তির ফলাফল। যখন তুমি তাপ দাও কণাগুলো পরস্পরের সাথে কি ছোটাছুটি করতে থাকে বা ধাক্কা খাইতে থাকে বা ইতস্তত ভাবে ছোটাছুটি করতে থাকে, নির্দিষ্ট একটা গতিশক্তি অর্জন করে। তাহলে গতিশক্তি যদি অর্জন করে, এই গতিশক্তি অর্জন করলে কণাগুলো একটা আরেকটা থেকে দূরে সরে যায়। একটা আরেকটা থেকে যদি দূরে সরে যায় তাহলেই তারা কি করবে, আরো বেশি জায়গা দখল করবে, অর্থাৎ তারা কি হয়ে যাবে, প্রসারিত হয়ে যাবে। এই জন্য আমরা বললাম যে তাপ প্রয়োগে যে কোনো পদার্থই প্রসারিত হয়। তো আমাদের কঠিন পদার্থের প্রসারণ নিয়ে আজকে একটু আলোচনা। কঠিন পদার্থের প্রসারণ, এখানে আমরা একটু সামনে অ্যাড করে দেই কঠিন পদার্থের আজকের টপিক আর কি, নতুন করে না লিখে আমি এখানেই লিখলাম কঠিন পদার্থের প্রসারণ। তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারিত হয়, ক্ষেত্রফল পরিবর্তন হয়, আয়তনটাও পরিবর্তন হয়। তো আমরা কঠিন পদার্থের যে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ এগুলো নিয়ে পড়াশোনা করব। প্রথমটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, তারপরে ক্ষেত্র প্রসারণ, এই ক্ষেত্র প্রসারণ মানে ক্ষেত্রফল প্রসারণ একই কথা, তারপরে হচ্ছে আয়তন প্রসারণ। এখন দৈর্ঘ্য প্রসারণ জিনিসটা কি, কঠিন পদার্থকে তাপ দিলে তার দৈর্ঘ্য প্রসারিত হয় বা পরিবর্তিত হয়, এই ঘটনাটাকে আমরা বলবো দৈর্ঘ্য প্রসারণ। তাপ দিলে দৈর্ঘ্যের যে পরিবর্তন হয় বা প্রসারিত হয় বা বৃদ্ধি পায় সেটাকেই বলবো দৈর্ঘ্য প্রসারণ। যদি বলা হয় কেন হয়, উত্তর একটু আগেই দিলাম, তাপ প্রয়োগ করলে পদার্থের ভেতরে থাকা অণু পরমাণুগুলো ছোটাছুটি করতে থাকে। অণু পরমাণুগুলো যখন ছোটাছুটি করতে থাকে তখন তারা একে অপর থেকে দূরত্ব বাড়ায় ফেলে, একটু দূরত্ব বেড়ে যায়। দূরত্ব যদি বেড়ে যায় তখন কি হবে, কণাগুলোর দূরত্ব বেড়ে গেলে তাদের জায়গাটা আরো বেশি লাগবে, তখন তারা প্রসারিত হবে। যদি দৈর্ঘ্য বরাবর জায়গা বেশি লাগে তাহলে তার দৈর্ঘ্য প্রসারিত হবে। যদি ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য যদি পরিবর্তন হয় তার ক্ষেত্রফলও পরিবর্তন হবে, এবং সেটা যদি একটা ঘনবস্তু হয় তাহলে তার আয়তনটাও পরিবর্তন হয়ে যাবে। তাহলে তাপ প্রয়োগ করলে পদার্থের দৈর্ঘ্যের যে পরিবর্তন হয় তাকে আমরা বলবো দৈর্ঘ্য প্রসারণ। যদি ক্ষেত্রফলের পরিবর্তন হয় তাহলে হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ। যদি আয়তনের পরিবর্তন হয় তাহলে হবে আয়তন প্রসারণ। মনে রাখতে হবে তাপ দিলে পদার্থের প্রসারণ যতটুকু হয় তাপ অপসারণ করলে সমপরিমাণ আবার সংকোচনও হয়। মানে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বাড়াইলে তার দৈর্ঘ্য যদি 1 মিটার বেড়ে যায়, কোন বস্তুর তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বাড়াইলে তার দৈর্ঘ্য যদি 1 মিটার বেড়ে যায়, তাহলে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস কমালে দৈর্ঘ্য আবার 1 মিটার কমে যাবে। অর্থাৎ দৈর্ঘ্য বাড়বে তাপমাত্রা বাড়াইলে, দৈর্ঘ্য কমবে তাপমাত্রা কমাইলে। এখন ঠিক আছে, আমরা বুঝলাম যে দৈর্ঘ্য বাড়বে দৈর্ঘ্য কমবে, প্রশ্ন হচ্ছে কি পরিমাণ দৈর্ঘ্য বাড়বে, কি পরিমাণ দৈর্ঘ্য কমবে। এই পরিমাণটা নির্ণয়ের জন্য আমাদের একটা নির্দিষ্ট মান বা নির্দিষ্ট রাশির দরকার হয়, সেগুলা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। আর ক্ষেত্রফল কতটুকু পরিবর্তন হয় সেটার জন্য ক্ষেত্রফল প্রসারণ সহগ কোএফিসিয়েন্ট। আয়তন প্রসারণ সহগের প্রয়োজন হয়। দৈর্ঘ্য প্রসারণ সহগ হচ্ছে আলফা, ক্ষেত্রফল প্রসারণ সহগ হচ্ছে বিটা, এবং আয়তন প্রসারণ সহগকে প্রকাশ করা হয় গামা। তাপমাত্রা বাড়াই দিলে বা তাপ প্রয়োগ করলে একটা বস্তুর দৈর্ঘ্য কতটুকু পরিবর্তন হবে তার পরিমাণ নির্ণয়ের জন্য আমরা এই সহগগুলো পড়ব। দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্রফল প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ, আলফা, বিটা এবং গামা। তো যে কোনো একটা তুমি যদি ঠিকঠাক মতো বুঝতে পারো, আলফা নির্ণয়ের সূত্রগুলো কিভাবে আসছে,
ক্ষেত্রফল প্রসারণের সূত্রগুলো কিভাবে আসছে, যে কোনো একটা বুঝতে পারলেই বাকি সবগুলো আমাদের জন্য একদম ইজি হয়ে যাবে। তাহলে এখন আমরা প্রথমে এই দৈর্ঘ্য প্রসারণ সহগটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। দৈর্ঘ্য প্রসারণ সহগ, তাহলে নিচের গুলো লিখছো মনে হয়, কোনটা দ্বারা কি প্রকাশ করা হয়, হেডিং দাও দৈর্ঘ্য প্রসারণ সহগ। এটা আমরা একটু পড়ার চেষ্টা করব। দৈর্ঘ্য প্রসারণ সহগ, তো ধরো এখানে একটা বস্তু আছে, এই জায়গায় ধরো একটা বস্তু, তার দৈর্ঘ্য ধরো এতটুকু, ধরো এরকম একটা বস্তু যার প্রথম অবস্থার দৈর্ঘ্য হচ্ছে L1, এটা হলো আদি দৈর্ঘ্য বা প্রথম অবস্থার দৈর্ঘ্য। তখন তার তাপমাত্রা ধরো T1, আদি তাপমাত্রা, প্রথমে তার ওই অবস্থায় বস্তুর তাপমাত্রা ছিল T1। এখন তুমি কি করলা, একটু তাপ দিলা, বস্তুটাকে একটু তাপ দিলা, তাপ দিলে বস্তুর তাপমাত্রা কি ওই রকমই থাকবে? মানে নিচে আগুন ধরাই দিছো, তাহলে কি তাপমাত্রা ওইরকমই থাকবে? কি হবে বলতো, তাপমাত্রা একটু বৃদ্ধি পাবে। তো তাপমাত্রা বেড়ে গেলে, তাপমাত্রা যদি বেড়ে যায়, পদার্থের ভেতরে থাকা অণু পরমাণুগুলোকে ওইরকমই থাকবে না, ছোটাছুটি করবে। ছোটাছুটি করলে জায়গা আরো বেশি দখল করবে, অর্থাৎ তার দৈর্ঘ্য কি হয়ে যাবে বলতো, একটু বেড়ে যাবে, দৈর্ঘ্য একটু বেড়ে যাবে। তাহলে তাপমাত্রা বৃদ্ধি করার পরে তার তাপমাত্রা ধরো T2, এটা হলো পরবর্তী তাপমাত্রা, পরবর্তীতে তার তাপমাত্রা হচ্ছে T2। তাহলে দেখো পরবর্তীতে দৈর্ঘ্য কি আগের সমানই আছে? দেখো তো আগের সমান কি আছে, দৈর্ঘ্য আগের মতো আছে না একটু বড় হয়ে গেছে? আচ্ছা, তাহলে পরবর্তী অবস্থায় তার দৈর্ঘ্যকে লিখলাম L2, পরবর্তী দৈর্ঘ্য হচ্ছে L2। এখন কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে? এই এতটুকু পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে না? তাহলে এতটুকু পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে, এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি, বা এটাকে আমরা দৈর্ঘ্যের প্রসারণও বলতে পারি। এই দৈর্ঘ্য প্রসারিত হয়েছে কতটুকু, কেমনে বের করা যাবে বলতো? প্রথমে তার দৈর্ঘ্য ছিল L1, এতটুকু, পরবর্তীতে দৈর্ঘ্য হয়েছে L2, L2 হচ্ছে এই পুরাটুকু। তাহলে বলতো দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাইছে, তুমি কেমনে বের করবা? দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাইছে তুমি কিভাবে বের করবা? L2 মাইনাস L1। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি বা প্রসারণের পরিমাণ নির্ণয় করার জন্য L2 মাইনাস L1 দিতে পারো। আর তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পাইছে সেটা কেমনে বের করবা? তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পাইছে? T2 মাইনাস T1। ঠিক আছে, এখন তাহলে কি পরিমাণ তাপমাত্রা বাড়াইলে কি পরিমাণ দৈর্ঘ্য বাড়বে, এর জন্য তাপমাত্রা বৃদ্ধির সাথে তাপমাত্রা পরিবর্তনের সাথে দৈর্ঘ্য প্রসারণের একটা সম্পর্ক আছে। হিসাব করে দেখা গেছে, বাংলাটা একটু বড়, দৈর্ঘ্য প্রসারণ এর সাথে আদি দৈর্ঘ্য ও তাপমাত্রা বৃদ্ধির গুণফলের, তাপমাত্রা বৃদ্ধির গুণফলের সম্পর্ক হচ্ছে কেমন বলতো? এই চিহ্নটার নাম হলো সমানুপাতিক। তোমরা মনে হয় জানো এই চিহ্নটার নাম, তাই না? এটার নাম হচ্ছে সমানুপাতিক। কাহিনী হচ্ছে সমানুপাতিক চিহ্ন আর দৈর্ঘ্য প্রসারণ সহগের চিহ্ন সেম। এটার নাম কি দৈর্ঘ্য প্রসারণ সহগের? এটার নাম হচ্ছে আলফা, এটার নাম হচ্ছে আলফা। তাহলে দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে আদি দৈর্ঘ্য এবং তাপমাত্রা বৃদ্ধির গুণফলের সমানুপাতিক, অর্থাৎ আদি দৈর্ঘ্য যত বেশি হবে তার প্রসারণ তত বেশি হবে, আবার তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ যত বেশি হবে দৈর্ঘ্য প্রসারণও তত বেশি হবে। এই জিনিসটা আরো ভালোভাবে এভাবে বলা যাইতো যে দৈর্ঘ্য বিকৃতির সাথে তাপমাত্রা বৃদ্ধির সম্পর্ক সমানুপাতিক। তার জন্য বিকৃতিটা একটু বুঝাইতে হইতো। বিকৃতিটা যেহেতু পঞ্চম অধ্যায়ের আলোচ্য বিষয় ছিল, আপাতত আমরা পঞ্চম অধ্যায় পড়ি না, এই জন্য বিকৃতি দিয়ে বুঝাচ্ছি না। বিকৃতি বুঝাইলে আরো ভালো হইতো। বিকৃতির সাথে তাপমাত্রা বৃদ্ধির সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, এটা আর কি আরো সুন্দরভাবে বোঝানো যায়। তোমরা যদি চাও তাহলে বিকৃতি নিয়ে হালকা একটু আলোচনা করে নিয়ে ওটা বলতে পারি। বিকৃতি খুবই ছোট্ট একটা টপিক, চাইলে আলোচনা করা যাইতে পারে, আমরা একটু এভাবেই দরকার দেখাই বিকৃতিটা কেমন, বা ডিফরমেশন। বিকৃতি বা ডিফরমেশন জিনিসটা কি? তাহলে দেখো, ওই যে স্বাভাবিকভাবে আমরা অনেক সময় বন্ধুদের নাম বিকৃত করি না, যেরকম থাকে তার থেকে পরিবর্তনটাই হচ্ছে বিকৃতি, স্বাভাবিক অবস্থার পরিবর্তনটাই হলো বিকৃতি। তাহলে দেখো তো, এই যে বস্তুর দৈর্ঘ্য আগে যেমন ছিল পরবর্তীতে কি তেমনই আছে? আগে যেমন ছিল তেমনই কি আছে? দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে না? কতটুকু পরিবর্তন হয়েছে? L2 মাইনাস L1, L2 মাইনাস L1। তাহলে কত দৈর্ঘ্যের বেলায় পরিবর্তন হয়েছে? এতটুকু। আগে ছিল L1, তার সাথে তুলনা করে এতটুকু পরিবর্তন হয়েছে না? আগের দৈর্ঘ্যের সাথে তুলনা করলে এতটুকু বৃদ্ধি পাইছে। যদি আগের দৈর্ঘ্য আরো কম থাকতো, আগের দৈর্ঘ্য আগে কম থাকলে দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ আরেকটু বেশি বলে মনে হইতো না?
আদি দৈর্ঘ্য যদি আরো বেশি থাকতো দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ আরেকটু কম বলে মনে হইতো। তাহলে আমরা কি লিখতে পারি যে L1 দৈর্ঘ্যে পরিবর্তন হয়, মানে দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে L2 মাইনাস L1। তাহলে একক দৈর্ঘ্যে পরিবর্তন কতটুকু আসবে? L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1। এই যে একক দৈর্ঘ্যে পরিবর্তন, এটাই হচ্ছে বিকৃতি। কি বিকৃতি? দৈর্ঘ্য বিকৃতি। তাহলে দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1। আর যদি যে কোনো বিকৃতির কথা চিন্তা করতে চাও, বিকৃতি হচ্ছে একক মাত্রায় পরিবর্তন, মানে পরিবর্তন ডিভাইডেড বাই আদি অবস্থা। এটা মনে রাখতে পারো, যে কোনো বিকৃতির বেলায় বিকৃতি হচ্ছে পরিবর্তন ডিভাইডেড বাই আদি অবস্থা। পরিবর্তন ডিভাইডেড বাই আদি অবস্থা। পরিবর্তন ডিভাইডেড বাই আদি অবস্থা। তাহলে এইটা যদি মনে রাখো, তাহলে দেখো দৈর্ঘ্য বিকৃতি যদি হয়, যদি দৈর্ঘ্য বিকৃতি হয়, উপরে হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন, দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে L2 মাইনাস L1, আদি অবস্থা মানে আদি দৈর্ঘ্য হচ্ছে L1। তাহলে যে এই কথাটাকে আমরা এইভাবে না লিখে এভাবেও লিখতে পারি যে দৈর্ঘ্য বিকৃতির সাথে তাপমাত্রা বৃদ্ধির সম্পর্ক সমানুপাতিক। তাপমাত্রা বৃদ্ধির সম্পর্ক সমানুপাতিক। এটা আরো সুন্দর করে মানে বোঝানো সম্ভব। দেখো তো বিকৃতি কেন হচ্ছে, এই যে এই বস্তুটার দৈর্ঘ্য বিকৃতি কেন হয়েছে, মানে দৈর্ঘ্যের পরিবর্তনটা কেন হয়েছে? তাপমাত্রা বাড়ানোর জন্য। তাপমাত্রা যত বেশি বৃদ্ধি করবা বিকৃতিও তত বেশি হবে। তাপমাত্রা যদি 10 ডিগ্রি সেলসিয়াস বাড়াও, তাহলে যতটুকু বিকৃতি হবে 20 ডিগ্রি সেলসিয়াস বাড়াইলে অবশ্যই বিকৃতি আরো বেশি হবে। তাপমাত্রা যদি 30 ডিগ্রি সেলসিয়াস বাড়াও, তাহলে বিকৃতি আরো বেশি হবে। যদি তাপমাত্রা অল্প পরিবর্তন করো, তাহলে বিকৃতিও হবে অল্প। তাহলে দৈর্ঘ্য বিকৃতির সাথে তাপমাত্রা বৃদ্ধির সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। তাহলে এখন এই যে সমানুপাতিক চিহ্নটা তুলে দিব আস্তে আস্তে। তার আগে দৈর্ঘ্য বিকৃতিকে আমরা লিখি কিভাবে? L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1। আর এখানে সমানুপাতিক চিহ্ন তুলে দিলে একটা ধ্রুবক আসবে, সমানুপাতিক ধ্রুবক, ইনটু তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে T2 মাইনাস T1। এই যে ধ্রুবক, এই ধ্রুবকের নামই হচ্ছে আলফা, যেটাকে আমরা বলতেছি হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। এটাই হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা। এটাই হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা। তাহলে আলফা সমান সমান কি আসতেছে? L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইনটু T2 মাইনাস T1। এই যে এই ধ্রুবকটাই হচ্ছে আমাদের আলফা। এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগের সূত্র। দৈর্ঘ্য প্রসারণ সহগের সূত্র। দেখো এই লাইনটা আর এই লাইনটা একই, এই লাইনটা আর এই লাইনটা একই। কেন? এই যে আদি দৈর্ঘ্য এখানে গুণ আকারে ছিল না, এই পাশে আসলে কি হইতো? ভাগ হইতো। তাহলে দৈর্ঘ্য প্রসারণ ভাগ আদি দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য প্রসারণ ভাগ আদি দৈর্ঘ্য, এটাই তো বিকৃতি। ও আচ্ছা, L1, এই যে এখানে একটা 1 হবে, এই যে L1টা 1 হবে। এটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতির। এখন কথা হচ্ছে, আমি যেভাবে সূত্রটা লিখলাম, তোমাদের বইয়ে বা অনেক সময় গাইডে এইভাবে সূত্রটা লেখা থাকে না। কিভাবে লেখা থাকে? বইগুলাতে আদি দৈর্ঘ্যকে লেখা হচ্ছে L দ্বারা, বইগুলাতে আদি দৈর্ঘ্য লেখে L, আর পরবর্তী অবস্থার দৈর্ঘ্যকে লেখে ধরো L প্রাইম। পরবর্তী অবস্থার দৈর্ঘ্যকে L প্রাইম লিখতে পারি, বা আদি দৈর্ঘ্যকে বড় হাতের L এবং দৈর্ঘ্য পরবর্তী অবস্থার দৈর্ঘ্যকে ছোট হাতের L ও লেখে, অনেক জায়গায় ছোট হাতের L লেখে, অনেকে অনেকভাবে লিখতে পারে। এটা তো ইচ্ছা মতো প্রায় ধরা যায়। এবং দৈর্ঘ্যে তাহলে বৃদ্ধিটা কেমনে? L2 মাইনাস L1 এর জায়গায় L প্রাইম মাইনাস L, এটাকে ডেল L দ্বারা প্রকাশ করে। ডেল দ্বারা পরিবর্তন বোঝায়, এটাকে আমরা কিন্তু শিখাইছিলাম। তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন বা দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্য প্রসারণকে ডেল L দ্বারা প্রকাশ করে। আবার তাপমাত্রার বৃদ্ধিকে প্রকাশ করে হচ্ছে ডেল T দ্বারা। যদি তাই এখানে বসাও, তাহলে বই অনুযায়ী সূত্রটা কেমন আসবে? ডেল L ডিভাইডেড বাই L ডেল T। তোমাদের বই বা গাইডে এরকম দেখা যায় সূত্রটা। তবে আমি কখনোই এটা ব্যবহার করব না, আমি সবসময় উপরেরটাই ব্যবহার করব। সুবিধা হচ্ছে L1 L2 বের করা ইজি হয়। মানে প্রশ্নে মাঝে মাঝে আদি দৈর্ঘ্য বের করতে বলে, কখনো পরবর্তী অবস্থার দৈর্ঘ্য বের করতে বলে, তখন এটা দিয়ে করা ইজি। কেউ যদি এটা মুখস্থ রাখতে চাও, মোস্ট ওয়েলকাম। আবার তাপমাত্রার বৃদ্ধিকে দেখবা কোথাও কোথাও ডেল থিটা দ্বারাও প্রকাশ করা হয়। থিটাও কিন্তু তাপমাত্রার প্রকাশক, সেখানে ডেল থিটা দ্বারা প্রকাশ করা যেতে পারে, কিন্তু আমি কখনো এটা বের করব না, এটা প্রকাশ করব না। এবার এটার একক, আলফা এর একক সূত্র প্রমাণ হয়ে গেল। এবার হচ্ছে একক। তাহলে সূত্র থেকেই তো একক বের করা হয়, মুখস্থ করার তো কিছু নাই। উপরে আছে দৈর্ঘ্যের বৃদ্ধি বা দৈর্ঘ্য প্রসারণ, বলো তো দৈর্ঘ্য প্রসারণের একক কি হয়? মিটার, বসাইলাম মিটার।
নিচে হলো আদি দৈর্ঘ্য, তার এককও মিটার। তারপরে ডেলটি হচ্ছে তাপমাত্রা, তাপমাত্রার একক কি? সেলসিয়াস তো আন্তর্জাতিক পদ্ধতিতে একক না, কেলভিন। তাহলে মিটার মিটার কাটা, তাহলে উপরে কি আসবে বলতো? কেলভিন ইনভার্স 1, এটা হলো একক। আচ্ছা, এটা কিন্তু ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1ও লেখা যায়, এটা কিন্তু ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1ও লেখা যায়। কেন লেখা যায় একটু বোঝো, একটু বুদ্ধি খাটায় বোঝো। এই যে এখানে আসলে এককটা টিকতেছে কার? একক কি দৈর্ঘ্যের কোনো একক এখানে থাকতেছে? শুধুমাত্র তাপমাত্রা বৃদ্ধির একক থাকতেছে না, দৈর্ঘ্যের একক তো থাকতেছে না, থাকতেছে কার? শুধুমাত্র তাপমাত্রা বৃদ্ধির একক। গত ক্লাসে আমরা পড়ছিলাম যে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা বৃদ্ধি এবং কেলভিন স্কেলের তাপমাত্রা বৃদ্ধি সবসময় কি হয়? সমান। গত ক্লাসে এটা পড়ছিলাম। সেলসিয়াস স্কেলের তাপমাত্রা বৃদ্ধি K2 মাইনাস C2 মাইনাস C1 এবং কেলভিন স্কেলের তাপমাত্রা বৃদ্ধি K2 মাইনাস K1 সবসময় কি আসবে? সমান। গতদিন তোমাদের একটা ম্যাথের মধ্যে এরকম, মানে ম্যাথ বলতে কি একটা লাইন এরকম লেখাইছিলাম, ইন্ডিভিজুয়ালি যদি কোনো জায়গায় তাপমাত্রা হয় 20 ডিগ্রি সেলসিয়াস, এই ডিগ্রি সেলসিয়াসকে কেলভিন করতে গেলে অবশ্যই 273 যোগ করতে হবে। কিন্তু যদি কোথাও এরকম থাকে তাপমাত্রা বৃদ্ধি বা পরিবর্তন, তাহলে 20 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিন করলে কোনো কিছু যোগ বা বিয়োগ করতে হবে না। এটা কিন্তু গতকালকে আমরা প্রমাণ করেও দেখাইছিলাম যে ইন্ডিভিজুয়াল টেম্পারেচারকে কেলভিনে প্রকাশ করতে গেলে 273 যোগ করতে হয়, কিন্তু যদি এই পরিবর্তন বা পার্থক্য আকারে থাকে তাহলে যাহা ডিগ্রি সেলসিয়াস তাহাই কেলভিন। তাহলে যে এখানে পরিবর্তন বা পার্থক্য, আমি কেলভিন না লিখে যদি ডিগ্রি সেলসিয়াস লিখতাম একই হইতো, কারণ এটা পরিবর্তন আকারে আছে। ইন্ডিভিজুয়াল T2 বা T1 থাকলে কিন্তু এটা হইতো না। তাই এটার একক পার ডিগ্রি সেলসিয়াস বা পার কেলভিন, যে কোনো একটা পরীক্ষা লেখা থাকতে পারে, তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে পার কেলভিনই ব্যবহার করার চেষ্টা করব, তাহলে আমাদের আর তো কনফিউশন থাকবে না। আচ্ছা, এখন কথা হচ্ছে এটার মাত্রা কি? এটার মাত্রা, যদিও এগুলো মাত্রা আসে না, পঞ্চম অধ্যায়ের পরের অধ্যায়ের কোনো মাত্রাগুলো আসে না, তারপরে এটা ছোট মাত্রা দেখে দেখাই দিচ্ছি। আচ্ছা দেখো, মাত্রাগুলোও কি আমরা সূত্র থেকে বের করি না? দেখো সূত্রের উপরে আছে দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্য প্রসারণ, তাহলে দৈর্ঘ্যের মাত্রা কি বলতে পারবা? দৈর্ঘ্যের মাত্রা, তাহলে ভাগ চিহ্ন দেই, উপরে হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা L, নিচেও তো দৈর্ঘ্য তার মাত্রাও L। এই যে T2 মাইনাস T1, এটা দ্বারা কি বোঝায়? তাপমাত্রা। বলো তো তাপমাত্রার মাত্রা কি? তাপমাত্রার মাত্রা হচ্ছে থিটা। কোন অধ্যায়ে শিখছিলাম এটা? প্রথম অধ্যায়ে। তাহলে এটা কাটা থাকলো কি? থিটা ইনভার্স 1। আচ্ছা, এবার দৈর্ঘ্য প্রসারণ সহগ সম্পর্কে একটা ধারণা আসলে। প্রশ্ন হলো দৈর্ঘ্য প্রসারণ সহগ কাকে বলে? দৈর্ঘ্য প্রসারণ সহগ কাকে বলে? সংজ্ঞা। এখন দৈর্ঘ্য প্রসারণ সহগের সংজ্ঞা আমরা আসলে মুখস্থ করতে চাই না, আমরা সংজ্ঞাগুলো সূত্র থেকে বের করা শিখছিলাম, তাই না? সূত্র থেকে সংজ্ঞা বের করতে আমরা পারি যদি একটু কষ্ট করি। তাহলে এখন দেখি তো আমরা সূত্র থেকে এই সংজ্ঞাটা বের করতে পারি কিনা। দেখো, আলফা সমান সমান আমরা সূত্র পাচ্ছি L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1, লিখছি সূত্র। এখন দেখো, যদি একটা বস্তুর প্রথম অবস্থার দৈর্ঘ্য 1 মিটার এবং সেই বস্তুর তাপমাত্রা তুমি যদি 1 কেলভিন বৃদ্ধি করো, প্রথম অবস্থায় তার দৈর্ঘ্য কত? প্রথম অবস্থার দৈর্ঘ্য কত? 1 মিটার। আর তাপমাত্রা বৃদ্ধি করছো কত? 1 কেলভিন। 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোনো একটা বস্তুর তাপমাত্রা তুমি 1 কেলভিন বৃদ্ধি করছো, তাহলে দেখি তো আলফা কত আসে। L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে এখানে এই ভ্যালুটা কত? L1 এর ভ্যালু 1, T2 মাইনাস T1 এই ভ্যালুটা কত? 1। তাহলে নিচে তো দুইটাই 1 থাকবে, ওগুলা 1 দ্বারা ভাগ করলে কি কোনো পরিবর্তন হয়? নিচের 1 কি তাহলে লেখার কোনো প্রয়োজন আছে? লিখলাম না। তাহলে যে L2 মাইনাস L1 এটা দ্বারা কি বোঝায়? L2 মাইনাস L1 দৈর্ঘ্যের বৃদ্ধি বা পরিবর্তন, বৃদ্ধি বা পরিবর্তন। তাহলে কি বলা যায় না যে দৈর্ঘ্য প্রসারণ সহগ ইকুয়ালস টু দৈর্ঘ্য বৃদ্ধি? লেখা যায়, তাই তো আসতেছে। তাহলে কোন বস্তুর দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকে দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে, যেহেতু দুইটা সমান। যেহেতু দুইটা কি সমান, তাহলে বস্তুর দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকেই কি বলা হবে? দৈর্ঘ্য প্রসারণ সহগ। কোন বস্তুর দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকেই তাহলে কি বলবো? দৈর্ঘ্য প্রসারণ সহগ। যদি বলা হয় দৈর্ঘ্য প্রসারণ সহগ কাকে বলে, তাহলে কোন বস্তুর দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকে কি বলবা? দৈর্ঘ্য প্রসারণ সহগ। আচ্ছা, এটা কি সব সময়ের জন্য? এটা কি সব সময়ের জন্য? একটা শর্ত আছে না? কোন শর্ত? যদি দৈর্ঘ্য 1 মিটার এবং তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি পায় তাহলে এটা হবে, তাছাড়া কি হবে? দৈর্ঘ্য যদি 1 মিটার না হয়ে 2 মিটার হইতো তাহলে এটার নিচে ডিভাইডেড বাই 2 থেকে যাইতো না?
যদি 3 মিটার হইতো ডিভাইডেড বাই 3 থেকে যাইতো না, তাহলে কি বলতে পারতাম দৈর্ঘ্য প্রসারণ সহগ এবং দৈর্ঘ্যের বৃদ্ধির পরিমাণ সমান? কখন বলতে পারবো? যদি প্রথম অবস্থার দৈর্ঘ্য 1 মিটার এবং তার তাপমাত্রা 1 কেলভিন কি হয়, বৃদ্ধি পায়। যে তীর চিহ্ন উপরের দিকে মানে কি বোঝাচ্ছে? এটা বৃদ্ধি। তাহলে এই দুইটা হইলে কেবলমাত্র আমরা দৈর্ঘ্য বৃদ্ধিকে কি বলতে পারবো? দৈর্ঘ্য প্রসারণ সহগ। তাহলে সংজ্ঞাটা সাজাই। 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে, মানে প্রথম অবস্থার দৈর্ঘ্য 1 মিটার এবং তার দৈর্ঘ্য যদি, তার তাপমাত্রা যদি 1 কেলভিন বাড়াও, তাহলে দৈর্ঘ্য ততটুকু বৃদ্ধি পাবে, তাকে কি বলা হবে? দৈর্ঘ্য প্রসারণ সহগ। তাহলে আমরা প্রথমে কি বলতেছিলাম? প্রথমে আমরা বলতেছিলাম কি, কোন বস্তুর দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকে দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। এখনো তাই বলবো, কোন বস্তুর দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকেই দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। কিন্তু ওই বস্তুর দৈর্ঘ্য কত থাকা লাগবে? 1 মিটার, এবং তাপমাত্রা কতটুকু বাড়াইতে হবে? 1 কেলভিন। তাহলে 1 মিটার দৈর্ঘ্যের ওই বস্তু হওয়া লাগবে এবং তাপমাত্রা বাড়াইতে হবে 1 কেলভিন। তাইলে তাপমাত্রা বাড়ানোর কারণে দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পাবে তাকেই কি বলবো? দৈর্ঘ্য প্রসারণ সহগ। বুঝতে পারছি? 1 মিটার, আচ্ছা আমিও লিখি, 1 মিটার বা একক দৈর্ঘ্যের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে তার দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই বস্তুর উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। এই উপাদান শব্দটা না লিখলে নাম্বার কেটে দিবে। দৈর্ঘ্য প্রসারণ সহগ এটা বস্তুর উপাদানের একটা বৈশিষ্ট্য। সকল বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে সমান পরিমাণ প্রসারিত হবে না। ধরো লোহার তাপমাত্রা 1 কেলভিন বাড়াইলে সে যতটুকু প্রসারিত হয়, একটা প্লাস্টিকের তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে কিন্তু সমান পরিমাণ প্রসারিত হবে না। আচ্ছা, আমরা প্রথম থেকেই বলতেছিলাম কি, দৈর্ঘ্য প্রসারণ সহগ বা ক্ষেত্রফল প্রসারণ সহগ বা আয়তন প্রসারণ সহগের সাহায্যে আসলে কি বোঝা যায়? আসলে বোঝা যায় ওই বস্তুর তাপমাত্রা বাড়াইলে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তাই বললাম না যে তাপমাত্রা বাড়াইলে তো দৈর্ঘ্য বাড়ে, কি পরিমাণ বাড়ে তার পরিমাণ নির্ণয়ের জন্য সহগটা আমরা চাই, তার পরিমাণ নির্ণয়ের জন্য সহগ। তাহলে দেখো তো, এই সহগ জানতে পারলে আমরা জানবো না, সহগ যদি জানি তাহলে কি জানবো? 1 কেলভিনের জন্য কতটুকু দৈর্ঘ্য বাড়ে সেটা জানবো। তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে দৈর্ঘ্য কতটুকু বাড়ে সেটা কিন্তু আমরা সহগের সাহায্যে জানতে পারবো। তাহলে যদি তোমাকে বলা হয় কোন বস্তুর দৈর্ঘ্য প্রসারণ সহগ 1 কেলভিন ইনভার্স 1 বলতে কি বোঝায়? ধরো দৈর্ঘ্য প্রসারণ সহগ 1 কেলভিন ইনভার্স 1, যেহেতু সহগের একক কেলভিন ইনভার্স 1, কোন বস্তুর দৈর্ঘ্য প্রসারণ সহগ 1 কেলভিন ইনভার্স 1 মানে কি বলো তো? দৈর্ঘ্য প্রসারণ সহগ মানে কি? দৈর্ঘ্য প্রসারণ সহগ কি? যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায় সেটাই দৈর্ঘ্য প্রসারণ সহগ। তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগ 1 পার কেলভিন মানে কি? দৈর্ঘ্য বৃদ্ধিও পাইছে 1, কিন্তু কখন? 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট ওই বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াইলে এটা হবে। তাহলে যদি প্রশ্ন করা হয় এরকম যে কোনো বস্তুর দৈর্ঘ্য প্রসারণ সহগ ধরো 3.56 ইন্টু 10⁻⁻7 পার কেলভিন বলতে কি বুঝো? অনুধাবনমূলক প্রশ্ন। এইগুলো প্রশ্নের শুরুতে আগে একটু সংজ্ঞা দিয়ে নিবা। কিসের সংজ্ঞা দিবা? দৈর্ঘ্য প্রসারণ সহগের সংজ্ঞা। দেখো তো, দৈর্ঘ্য প্রসারণ সহগের সংজ্ঞা এখানে লেখা আছে না, যে 1 মিটার বা একক দৈর্ঘ্যের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে তার দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই বস্তুর উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। এটা লেখা ম্যান্ডেটরি না, না লিখলেও নাম্বার দেয়, কিন্তু নিজের সুবিধার্থে লেখা। এরপরে আমরা কি করি? আমরা প্রশ্নের লাইন কপি মারি। কোন বস্তুর দৈর্ঘ্য প্রসারণ সহগ এত বলতে বোঝায়। বলতো দৈর্ঘ্য প্রসারণ সহগ 3.56 ইন্টু 10⁻⁻7 পার কেলভিন। তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগ মানে কি? যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাকেই আমরা কি বলি বলতো? দৈর্ঘ্য প্রসারণ সহগ বলি। দৈর্ঘ্য প্রসারণ সহগ যদি এত পার কেলভিন হয় তাহলে এতটুকুই তো তার কি হয়েছে বলতো? দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে। কখন তার দৈর্ঘ্য এতটুকু বৃদ্ধি পাবে? যখন তার আদি দৈর্ঘ্য 1 মিটার এবং তার তাপমাত্রা 1 কেলভিন বাড়াবা তখন।
তাহলে এটার উত্তর কেমনে সাজাবা, কে পারবা বলো তো? এই সংজ্ঞা দেখে দেখে উত্তর সাজানো যায়, কেউ ট্রাই করবা? দৈর্ঘ্য প্রসারণ সহগ মানে কি? 1 মিটার দৈর্ঘ্যের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে তার দৈর্ঘ্য যতটুকু বাড়ে সেটাই সহগ। 1 মিটার দৈর্ঘ্যের তাপমাত্রা, 1 মিটার দৈর্ঘ্যের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে দৈর্ঘ্য যতটুকু বাড়ে সেটাই সহগ। তাহলে সহগ এতটুকু মানে কি? সহগ এইটা, এটা একটা সংখ্যা, 10 হইতে পারে, 20 হইতে পারে, এটাও হইতে পারে। তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগ এটা মানে কি? কেউ কি ট্রাই করতে ইচ্ছুক? তাহলে বিষয়টা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ এত বলতে বোঝায় 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট ওই বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে এই যে এখানে লেখা আছে না দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায়, এই যতটুকুর জায়গায় খালি এই সংখ্যাটা বসাই দিতে হবে, বাকি কোথাও কোনো পরিবর্তন নাই। বলতে বোঝায় 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট দৈর্ঘ্যের, এটা কি হইল, ওই বস্তুর তাপমাত্রা কতটুকু বাড়াবা বলো তো? এই তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করবা? এখানে কিন্তু এটা ফিক্সড, সংজ্ঞায় যেগুলা ফিক্সড করা আছে সেগুলা চেঞ্জ করার কোনো সুযোগ নাই। 1 মিটার 1 কেলভিন এগুলা চেঞ্জ করার কোনো সুযোগ নাই। তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে তার দৈর্ঘ্য কি হবে বলো তো? আচ্ছা, তাপমাত্রা বৃদ্ধি করলে দৈর্ঘ্য কি অমনি থাকবে? কি হবে? কতটুকু বৃদ্ধি পাবে? ওই যে যা লেখা আছে তাই, 3.56 × 10⁻⁻7। বলো তো একক কি হবে? এত বৃদ্ধি পায়। একক কি হবে বলো তো? মিটার। তুমি তো এখানে দৈর্ঘ্যের কথা বলতেছো। কিসের কথা? দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্যের কথা বললে অবশ্যই দৈর্ঘ্যের একক। আমরা আসলে কপি মারতে মারতে কি করি? সব কপি মারি। এই যে এখান থেকে সংখ্যা কপি মারতে মারতে এককও কপি মারে ফেলবো, পার কেলভিন। কিন্তু পার কেলভিন দিলেই নাম্বার 0, পার কেলভিন দিলেই নাম্বার 0। কিন্তু তোমার কাছে যদি সংখ্যা লেখা থাকে 0 দিবে না, 2 মার্কের কোশ্চেন অন্তত 1 দিবে। বুঝতে পারছি আশা করা যায় দৈর্ঘ্য প্রসারণ সহগ কি? দৈর্ঘ্য প্রসারণ সহগ কি, এটা কি ক্লিয়ার? বলতে কি বোঝায়, এটা কি ক্লিয়ার? ওকে, তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগ এটা যদি খুব ভালো মতো ক্লিয়ার হয়, আগামী ক্লাসে আমরা ক্ষেত্র প্রসারণ সহগ এবং আয়তন প্রসারণ সহগ একদম সেম পদ্ধতিতে বুঝাইতে পারবো, একদম হুবহু সেম। জাস্ট পার্থক্য কি? দৈর্ঘ্যের জায়গায় ক্ষেত্রফল বসবে আর দৈর্ঘ্যের জায়গায় আয়তন বসবে। দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করা হয়, ক্ষেত্রফলকে প্রকাশ করা হবে কি দ্বারা? ক্ষেত্রফলকে প্রকাশ করা হবে কি দ্বারা? এ দ্বারা। আর আয়তনকে ভি দ্বারা। আচ্ছা ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, ধন্যবাদ।